আসসালামু আলাইকুম edutv.com এ স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আজকে আমি আলোচনা করব আপনাদের ফিনান্স ফার্স্ট পেপার একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, নাম হলো অর্থায়নের সূচনা। এখানে আমরা দেখব যে ফিনান্স কি, কীভাবে ব্যবহার হয়, ফিনান্সের কার্যাবলী, এর প্রকারভেদ। ফার্স্টে আমরা চলে আসি অর্থায়ন বা ফিনান্স কি বা কাকে বলে। এই কোশ্চেনটা বোর্ডে প্রায় দেখা যায়। আর আমাদের ফার্স্ট চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে মেনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে অনেক বেশি এমসিকিউ হতে পারে। আর আমাদের এমসিকিউতে আমরা জানি বোর্ডে 30 মার্ক থাকে, আর সবচেয়ে বেশি মার্ক থাকে এমসিকিউতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে। তো যাই হোক, আমরা শুরু করে দিই। অর্থায়ন কি এবং কাকে বলে। আর নগদ টাকা বলতে আমরা কি বুঝি? নগদ টাকা বলতে হাতে থাকা ক্যাশ বোঝায়, কিন্তু আমাদের ব্যবসায় ক্ষেত্রে নগদ টাকা বলতে নগদ টাকা প্লাস ব্যাংকে টাকাকে বোঝায়, সাথে আরও কিছু যেগুলো নগদে রূপান্তরযোগ্য, যেমন চেক, বন্ড, প্রাপ্য বিল, এই সবগুলোকে একসাথে নগদ বা টাকা বলে, অর্থ বোঝায়। এই নগদ অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং সেগুলোকে বন্টন সংক্রান্ত সকল কার্যাবলীকেই এক কথায় অর্থায়ন বলে। যেমন আমি এক্সাম্পল বলি, একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সময় কি হবে। একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথমে তার যে এস্টাবলিশমেন্টগুলো আছে, যেমন আমাদের মেশিনারিজ, র ম্যাটেরিয়ালস এবং আদার লেবার, সবগুলোর জন্য আমাদের প্রথমে কিছু অর্থ লাগবে, টাকা লাগবে। সেগুলো আমরা কোন উৎস থেকে নিয়ে আসব? হতে পারে এটা আমাদের ব্যক্তিগত তহবিল, হতে পারে ব্যাংক লোন, হতে পারে আমাদের কারোর কাছে ধার নেওয়া, হতে পারে ব্যাংক থেকে ঋণ নেওয়া, হতে পারে আমাদের বন্ড ইস্যু করা। এই সবগুলো থেকে আমরা তহবিল সংগ্রহ করলাম। এবার সেগুলোকে আমরা কোন কাজে কিভাবে ব্যবহার করব। আর এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো যে কিভাবে ব্যবহার করলে, কিভাবে বন্টন করলে আমাদের সবচেয়ে বেশি প্রফিট হবে অর্গানাইজেশনের। আমাদের অর্গানাইজেশন সবচেয়ে বেশি প্রফিটেবল হবে কীভাবে, সেটাই হলো আমাদের অর্থায়ন সেটা নিয়েই কাজ করে। তো আমাদের কোশ্চেনটা ছিল অর্থায়ন কি অথবা অর্থায়ন কাকে বলে। তাহলে আমরা দেখলাম অর্থায়ন বলতে অর্থের সংগ্রহ করা, সংরক্ষণ এবং সেগুলোর যথাযথ ব্যবহার এমনভাবে নিশ্চিত করা যাতে প্রতিষ্ঠান সর্বোচ্চভাবে মুনাফা অর্জন করতে পারে এবং তার সম্পদ সর্বাধিকরণ করতে পারে, তাহলে তাকে অর্থায়ন বলা হবে। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল এই কোশ্চেন, অর্থায়ন কি এবং অর্থায়ন কাকে বলে। সেকেন্ড, অর্থায়নের ক্রমবিকাশ। আমরা পরে আসছি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই সবগুলো ক্রমবিকাশের মতোই অর্থায়ন ক্রমবিকাশকে আমরা অনেকগুলো স্টেপে ভাগ করতে পারি। এখানে হলো 1920-এর পূর্ববর্তী দশক, 1930-এর দশক, 40, 50, 60, 70, 80 এভাবে 90 পর্যন্ত। তারপরে আমরা আরও একটা লিখতে পারি যে 1990 এর পরবর্তী। আচ্ছা, তাহলে আমরা অর্থায়নের ক্রমবিকাশে চলে আসি যে ফার্স্টে হবে 1990 এর পূর্ববর্তী দশক। কি হয়? এটা ছিল অর্থায়নের একেবারে প্রাইমারি স্টেজ। এখানে যে কয়েকটা বিষয় আমাদেরকে খাতায় লিখতে হবে সেগুলো হলো 1880 থেকে 1905 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে ব্যাপকভাবে মার্জার দেখা যায়। মার্জার বলতে দুই বা ততোধিক কোম্পানি, ব্যবসায় প্রতিষ্ঠান, একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানিতে রূপান্তর হওয়া। এটাকে ইংলিশে বলে মার্জার আর বাংলায় বলে একত্রীকরণ। তাহলে 1920-এর আগে দেখা যায় যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানি ধীরে ধীরে ছোট ছোট, বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলো ওরা বড় বড় কোম্পানির সাথে মার্জ করতে থাকে, বা অনেকগুলো ছোট কোম্পানি মিলে একটা বড় কোম্পানি তৈরি করে।
তো এই উদ্দেশ্য ছিল, আমাদের এই মার্জ করার উদ্দেশ্য ছিল একটাই, যে আমাদের উৎপাদন খরচগুলো কমিয়ে নেওয়া, বিশেষ করে স্থায়ী খরচগুলো কমিয়ে নেওয়া এবং বাজারে পণ্যের বিক্রি বৃদ্ধি করা। তো এইসব কাজের জন্য আমাদের যখন মার্জ হয়, অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়ে যায়, ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো যখন বড় বড় প্রতিষ্ঠানের সাথে মার্জ হয়, তখন আমাদের অনেক বেশি পরিমাণে মূলধন দরকার হয়। আর সেজন্যই আমাদের অর্থায়ন দরকার, যে অর্থায়ন আমাদের কাজ করে যে কোন কোন উৎস থেকে মুনাফাগুলো মূলধনগুলো সংগ্রহ করা হবে। আচ্ছা, দেন আমরা আসি 1930 এর দশকে। 1930 এর দশকে কী হবে? 1930 এর দশকে অনেক বেশি পরিমাণে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে যুক্তরাষ্ট্রে। তখন শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে স্টিল, তারপর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পণ্য উৎপাদনকারী কোম্পানি, স্টিল কোম্পানি, রেল রোড, এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বেশি করে। আর এই ধরনের প্রতিষ্ঠানগুলো বেশি উৎপাদনের উপর তাদের জোর দেয়। আর এই উৎপাদন জোর দেওয়ার ফলে আমাদের সেখানে মূলধন দরকার হয়, আর মূলধনগুলো নিয়েই কাজ করে আমাদের অর্থায়ন। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে 1930 এর দশকে যেই কোম্পানিগুলো চোখে পড়ার মতো সেগুলো হলো অটোমোবাইল, স্টিল এবং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলে আসি 1940 এর দশকে। আমরা জানি 1939 থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবগুলো কোম্পানি প্রায় প্রতিরক্ষা শিল্পের পণ্য উৎপাদনের জন্য জোর দেয়। আর এই প্রতিরক্ষা শিল্পের পণ্য উৎপাদনের জোর দেওয়ার সময় ওদের বেশি করে মূলধন দরকার হয়। আর এই মূলধন সংগ্রহ নিয়ে কাজ করে আমাদের অর্থায়ন। চলে আসি 1950 এর দশকে। এগুলো ছিল আমাদের অর্থায়নের প্রাচীন যেই ধারণা বা কনসেপ্ট, এই 3টা স্টেপে। 1950 এর দশকে এসে আমাদের এই ধারণাটা চেঞ্জ হয়ে যায়। ধীরে ধীরে আমাদের অর্থায়নের নতুন থিওরি আবিষ্কার হয়। যেমন এখানে আরও পরে আমরা দেখব যে আরবিট্রেজ প্রাইসিং থিওরি, পোর্টফোলিও থিওরি, ভ্যালুয়েশন মডেল, মূল্যায়ন মডেল। তাহলে আমি দেখি 1950 এর দশকে কি হয়। আমি কয়েকটা লিখে দেই। 1950 এর দশকে যেমন 1950 এর দশকে আমরা খাতায় লিখে দিব যে মুনাফা সর্বাধিকরণ। 1950 এর দশকে কোম্পানিগুলো সবচেয়ে বেশি জোর দেয় মুনাফা সর্বাধিকরণ, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের উপর। তারপর 1960 এর দশক। 1960 এর দশকে আমাদের পরীক্ষার খাতায় যেগুলো একেবারে উল্লেখ করতে হবে সেগুলো হলো ভ্যালুয়েশন বা মূল্যায়ন মডেল, তারপরে আমরা আরও লিখে দিব যে অন্তর্নিহিত মূল্য, আমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে প্রতিটা পয়েন্ট বেশি করে দিতে হবে, আর পয়েন্টের ব্যাখ্যাগুলো যতটুকু পসিবল, যতটুকু সম্ভব কম দেওয়া যায়, তাহলে আমরা বেশি করে পয়েন্ট লিখতে পারবো। আমরা প্রতিটা পয়েন্টের ভিতরে মেইন কথাগুলো লিখে দিব। 1960 এর দশকে কী হয়? মূল্যায়ন মডেলের মধ্যে কী আছে? শেয়ার মূল্যায়ন, বন্ড মূল্যায়ন, বন্ডের প্রকৃত মূল্য, বাজার মূল্য এবং অন্তর্নিহিত মূল্যের পার্থক্য বের করে বন্ড কেনাটা আমাদের লাভজনক হবে নাকি হবে না, সেগুলো আলোচনা করে মূল্যায়ন মডেল। তারপর আমাদের 1958-তে মদিগিলিয়ানি অ্যান্ড মিলার আবিষ্কার করে লভ্যাংশ নীতি। সেখানে আমরা দেখব যে লভ্যাংশ কত ধরনের হতে পারে, যেমন স্থায়ী লভ্যাংশ, পরিবর্তনশীল লভ্যাংশ, আবার দুইটা মিক্সড হতে পারে। এগুলো সব আবিষ্কার হয় 1960 এর দশকে। এবার চলে আসি আমরা 1970 এর দশকে কী হয়।
1970 দশকে ব্ল্যাক নামের একজন রাইটার এবং অর্থায়নবিদ অপশন প্রাইসিং থিওরি উদ্ভাবন করেন। এই অপশন প্রাইসিং থিওরি উদ্ভাবন করার মেইন কারণ ছিল বাজারে, আমাদের আর্থিক বাজারে ঝুঁকি হ্রাস করা। অপশনের মাধ্যমে আমরা করতে পারি যে আমরা ফিউচারে কোনো একটা কিছু বিক্রি করতে গেলে সেটার প্রাইস যদি একেবারেই কমে যায় তখন কি হবে, বা প্রাইস যদি বেড়ে যায় যে কিনবে তার কি হবে। সেই জন্য আমাদের অপশন প্রাইসিং মডেলটা আবিষ্কার হয় 1970-এর দিকে। এবার চলে আসি 1980-এর দশকে কি হয়। 1980-এর দশকে অর্থায়নের আওতাটা, স্কোপটা অনেক বেড়ে যায়। সেখানে 1980 দশকে আলোচিত বিষয়গুলো হলো বৈদেশিক বিনিময়ের ঝুঁকি, বৈদেশিক মুদ্রার এবং বিনিময়ের হার হ্রাস বৃদ্ধি। এগুলো আলোচিত বিষয় হলো 1980 সালের। 1980 সালে যেমন আরও কয়েকটা আমরা লিখতে পারি, এই পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট দিতে পারি, যেমন ফরওয়ার্ড, ফিউচার। এগুলো হলো একটা টার্ম, এগুলোর মাধ্যমে আমাদের ঝুঁকি হ্রাস করা হয়। আমরা দেখব সামনের চ্যাপ্টারে যদি থাকে যে কিভাবে এই ফরওয়ার্ডের মাধ্যমে, ফিউচারের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা হয়। দেন হলো 1990-এর দশক। 1990-এর দশকে এখানে লেখার মতো একটা হলো যে 1995 সালে 1 জানুয়ারি আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু হয়, আর তখন থেকেই এই অর্থায়নটা একেবারে বিস্তৃত হয়ে যায়। আর তখন থেকেই বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বিনিময়ে অনেক বেশি বিস্তৃতি লাভ করে। আর তখন থেকেই কীভাবে বৈদেশিক বাণিজ্যে এবং বৈদেশিক বিনিময়ের হারের হ্রাস বৃদ্ধির কারণে যে ঝুঁকিগুলো হয় সেগুলো কিভাবে কমানো যায় সেটা আলোচনা করা হয়, এবং আলোচনায় আসে 1990-এর দিকে। এরপরে 1990 এর পরবর্তী সময়ে আমাদের ফিন্যান্সের অনেক কিছু আবিষ্কার হয়, যেমন ফাইন্যান্সিয়াল মডেলগুলো সফটওয়্যারের মাধ্যমে 1990-এর পর আবিষ্কার হতে শুরু করে। 1990-এর পরে যে আমাদের বড় বড় কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের কাজ আরও বাড়তে থাকে। কিভাবে আরও হলো 1990-এর পরে আরও আমাদের এজেন্সি থিওরি আবিষ্কার হয়। এজেন্সি থিওরি হলো যে মালিকের স্বার্থ, এবং আমরা জানি কোম্পানি কিন্তু শেয়ার মালিকরা পরিচালনা করতে পারে না বা করে না নর্মালি, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক একটা কোম্পানি পরিচালনা করে। তাহলে এজেন্সি থিওরি আমাদের বলে যে শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট, স্বার্থ এবং যারা কোম্পানি পরিচালনা করে ম্যানেজার বা ব্যবস্থাপকদের স্বার্থের যে ডিফারেন্স, এটাই নিয়ে আলোচনা করে বা স্বার্থের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে আমাদের এজেন্সি থিওরি। সেগুলো সব আবিষ্কার হয় আমাদের 1990-এর দিকে। তাহলে আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে এখানে লিখে দিব। যেমন এখানে লিখে দিব পূর্ববর্তী দশকগুলোতে কি হয়। সেখানে হলো একদম যে এগুলো যেখানে নেই সেখানে হলো, এখানে হলো একদম প্রি স্টেজ অর্থায়নের। তারপর 30, 40, তারপর 50-এ আছে আমাদের মুনাফা সর্বাধিকরণ। 60-এর মধ্যে হলো মূল্যায়ন মডেল, অন্তর্নিহিত মূল্য। 70-এর মধ্যে, 80-এর মধ্যে হলো ফরওয়ার্ড, ফিউচার। এভাবে প্রতিটা পয়েন্ট লিখে লিখে আমরা ভিতরে মেইন কথাগুলো যত সম্ভব ছোট করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা অর্থায়নের স্বরূপ বা প্রকারভেদ। আমাদের এক্সামে কোশ্চেন আসে যে অর্থায়ন কত প্রকার, বা পারিবারিক অর্থায়ন কাকে বলে, অথবা পারিবারিক অর্থায়নের সাথে সরকারি অর্থায়ন বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের পার্থক্য লিখো। বা আমাদের একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথমে লিখে দেয় যে পারিবারিক অর্থায়নে কিছু কথা লিখে দিবে। ক নম্বরে কোশ্চেন হতে পারে অর্থায়ন কি, খ নম্বরে কোশ্চেন হতে পারে যে উপরের উদ্ধৃততে কোন অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়েছে, পারিবারিক না সরকারি না অব্যবসায়ী না ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। আচ্ছা, আমরা ফার্স্টে চলে আসব পারিবারিক অর্থায়ন। তাহলে আমরা দেখি অর্থায়নকে 5 ভাগে ভাগ করা হয়।
অর্থায়নকে 5 ভাগে ভাগ করা হয়। ফার্স্টে হলো পারিবারিক অর্থায়ন। আমরা জানি পারিবারিক অর্থায়ন কাকে বলে। পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস শনাক্ত করে সেখান থেকে তহবিল সংগ্রহ করে পরিবারের কোন খাতে কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের আর্থিক কল্যাণ সবচেয়ে বেশি সাধিত হয় তাকেই পারিবারিক অর্থায়ন বলে। এই পয়েন্টগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখব, প্রতিটা পয়েন্টের সাথে অর্থায়নের উৎস লিখে দিব আর কোথায় ব্যবহার হয় সেটা লিখে দিব। তাহলে আমরা দেখি যে পারিবারিক অর্থায়নের উৎস কোনগুলো। পারিবারিক অর্থায়নের উৎস হলো যে আমাদের বেতন, পরিবারের নিজেদের যদি কোনো ব্যবসা থাকে সেটা, বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ, তোমাদের বইয়ে লেখা আছে যেমন মহাজনের কাছ থেকে ঋণ। আর এখানে ব্যবহার কোনগুলো, ব্যবহার হলো আমাদের স্কুল কলেজের বেতন, পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এগুলোর খরচ, এই সবগুলোকে বলা হবে আমাদের ব্যবহার। তাহলে আমরা দেখলাম পারিবারিক অর্থায়ন কাকে বলে, পরিবারের জন্য বিভিন্ন খাত থেকে অর্থ সংরক্ষণ এবং কোন কোন খাতে কিভাবে সেটা ব্যবহার করলে পরিবারের সদস্যের সবচেয়ে বেশি আর্থিক কল্যাণ সাধিত হয় তাকে পারিবারিক অর্থায়ন বলবে। এর উৎসগুলো কি কি আবার বলে দেই। বেতন, পরিবারের উপার্জনক্ষম লোকদের প্রাপ্ত অর্থ, ধার করা অর্থ, ব্যাংক ঋণও হতে পারে। আর ব্যবহারগুলো কোথায় কোথায় ব্যবহারগুলো হবে আমাদের স্কুল কলেজের বেতন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এক কথায় আমাদের সেই মৌলিক চাহিদাগুলো, এগুলো সব হবে ব্যবহার। এবার চলে আসি সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে একটি দেশের বা সরকারের বার্ষিক টোটাল ব্যয় এবং সেই ব্যয়ের জন্য কতটুকু অর্থ দরকার এবং সেটা কোন কোন খাত থেকে নিয়ে আসা হবে সেগুলোকে বলা হবে সরকারি অর্থায়ন। এবার আমরা দেখব সরকারি অর্থায়নের উৎসগুলো কি কি। সরকারি অর্থায়নের উৎসগুলো হতে পারে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস। তাহলে আমরা দেখি অভ্যন্তরীণ উৎসগুলো কি কি। অভ্যন্তরীণ উৎসগুলো হলো আমরা সরকার যেই ধরনের আয়গুলো করে কি কি সেগুলো, ভ্যাট যেটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, 2 নম্বর হতে পারে 2 নম্বর সম্পূরক কর, 3 নম্বরে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সরকার আমাদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে আদায় করা বিভিন্ন ট্যাক্স হলো আমাদের অভ্যন্তরীণ উৎসগুলো। আর বৈদেশিক উৎস কোনগুলো, দেশের বাইরে থেকে যেই অর্থ সংগ্রহ করা হয়, যেমন আমাদের ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো থেকে সরকার যে সাহায্য সহযোগিতা বা ঋণ পায় সেগুলোকে বলা হবে বৈদেশিক উৎস থেকে তহবিল। আবার বিভিন্ন দেশ অনুদান দিতে পারে। এবার আসি আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো, যেই প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য তার সদস্যদের বা জনগণের কল্যাণ সাধন, সেগুলোই হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে ঠিকই, কিন্তু এটার মুনাফা যারা শেয়ার হোল্ডার তাদের ভোগের জন্য নয়, এটার মুনাফা হলো যারা সদস্য বা জনগণের কল্যাণের জন্য। যেমন কোনগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের এক্সাম্পল, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণ হলো আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, মসজিদ, মন্দির, এগুলো হলো আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে কি কি লিখব, এখানে লিখব অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস আর হলো ব্যবহার। এখানে উৎসগুলো কী কী হতে পারে, যেমন অনুদান, সদস্যদের চাঁদা। আমরা দেখব আমাদের সেকেন্ড পার্টে ম্যাথ করার সময় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, সেখানে দেখব উৎসগুলো কী কী, অনুদান, সম্পত্তি বিক্রয় থেকে অর্থ, তারপর উইলকৃত সম্পত্তি, সদস্যদের চাঁদা। আর ব্যবহার হবে কি,
এটার সম্পত্তি ক্রয়, বিভিন্ন জায়গায় আমাদের স্পন্সরশিপ, সেগুলো সবই হবে ব্যবহার। এবার চলে আসি ব্যবসায় অর্থায়ন, যেটা আমাদের একেবারে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ব্যবসায় অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন কি? ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায়ীদের এক কথায় ব্যবসার মালিকেরা, শেয়ার হোল্ডাররা, ব্যবসায়ের মালিক বা শেয়ার হোল্ডার। আমরা দেখব যে ব্যবসায় কত ধরনের। ব্যবসায়ের বিভিন্ন অর্থ কোন কোন তহবিল থেকে সংগ্রহ করা হবে এবং সেটা কোথায় কোথায় ব্যবহার করা হলে ব্যবসায়ের মুনাফা এবং সম্পদ সবচেয়ে বেশি সর্বাধিকরণ হবে, সেটাই হলো আমাদের ব্যবসায় অর্থায়ন। এখন এখানে একটা ঝামেলা যে ব্যবসায় অর্থায়ন 3 ধরনের হতে পারে, এটার মধ্যে আবার 3টা সাব পয়েন্ট। একটা হলো এক মালিকানা ব্যবসায়, আর একটা অংশীদারি ব্যবসায়, আর একটা যৌথ মূলধনী ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় কি? যে নর্মালি যে ব্যবসার মালিক একজন, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় মালিক সব মূলধন জোগাড় করে এবং সব ঝুঁকি মালিক নিজেই বহন করে এবং সব মুনাফা মালিক নিজেই ভোগ করে। তাহলে এক মালিকানা ব্যবসায়ের উৎসগুলো কি আর সেগুলোর ব্যবহার? এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নের উৎস কোনগুলো? মালিকের নিজের ব্যক্তিগত অর্থ, ধার করা অর্থ, ব্যাংক ঋণ। আর সেগুলোর ব্যবহার কোথায়? ব্যবহার অলমোস্ট সবগুলোতেই সেম। এবার আসি অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি চুক্তি ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসায়ের সদস্য নর্মালি 2 থেকে 20 জনের মধ্যে থাকে। আচ্ছা, এখন অংশীদারি ব্যবসায়ের উৎস এবং ব্যবহারের মধ্যে আমরা কি লিখব? চুক্তি অনুযায়ী বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং চুক্তি অনুযায়ী সেগুলোর ব্যবহারই আমাদের অংশীদারি ব্যবসায়ের অর্থায়ন। অংশীদারি ব্যবসায়ের অর্থায়ন কীভাবে হবে? অর্থায়ন বলতে আমাদের মূলধন সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার, এই 3টি কীভাবে হবে সব কিছুই আমাদের চুক্তিপত্রের মধ্যে উল্লেখ থাকে। দেন হলো যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী ব্যবসা কোনগুলো? যৌথ মূলধনী ব্যবসায় এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা থেকে একেবারেই আলাদা। যৌথ মূলধনী ব্যবসায়ে মালিক হলো শেয়ার হোল্ডার। যৌথ মূলধনী ব্যবসায়ের উৎস কোনগুলো? শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, বন্ড বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, ব্যাংক ঋণ, এগুলো সব হলো যৌথ মূলধনী ব্যবসায়ের উৎস, অর্থায়নের উৎস। আর যৌথ মূলধনী ব্যবসায়ের ব্যবহার হয়, অর্থের ব্যবহার হয় কীভাবে? সম্পত্তি ক্রয়, সংরক্ষিত মুনাফা হয়, আমরা লভ্যাংশ প্রদান করি, সেগুলো সব হলো যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নের ব্যবহার। এবার আমাদের একেবারে শেষেরটা 5 নাম্বার, আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে আমরা কি লিখব? আন্তর্জাতিক অর্থায়ন আলোচনা করে বৈদেশিক ব্যবসা নীতি, বৈদেশিক ব্যবসায় ঝুঁকি ও মুনাফা, বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক বিনিময়ের ঝুঁকি এবং কিভাবে এই ঝুঁকি কমানো যায়, সে সবগুলোই আলোচনা করে আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে আমরা আবারও একটু সামারাইজ করি কীভাবে, যে অর্থায়ন কাকে বলে বা কি? অর্থায়ন হলো ব্যবসায় পরিচালনার জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারকে অর্থায়ন বলে। অর্থায়নের ক্রমবিকাশ কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বা তোমরা যদি চাও আরও কয়েকটা সাব পয়েন্ট করতে পারো। আর অর্থায়ন স্বরূপ বা অর্থায়ন কত ধরনের? নর্মালি 5 ধরনের: পারিবারিক, সরকারি, অব্যবসায়ী, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক অর্থায়ন। ব্যবসা অর্থায়ন কত ধরনের? 3 ধরনের: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী।